প্রিয় দর্শক, দা নিউজ কাউন্টার.এ আপনাদের আরও একবার স্বাগত। আপনাদের আমি যেটা বলেছিলাম যে এইবারের পশ্চিমবঙ্গের সিপিআইএম এর রাজ্য সম্মেলন সম্ভবত একটু চড়া সুরে বাধা হতে চলেছে, এবং তার কারণ হিসেবে আমি যেটা বলেছিলাম যে আগামী 2026-এ যেহেতু বিধানসভা নির্বাচন রয়েছে, সিপিআইএম সর্বাত্মকভাবে চেষ্টা করবে একবার ঝাঁকি দিয়ে ঘুরে দাঁড়ানোর জন্য। এবং সেই আলোচনায় আমি প্রাসঙ্গিক তথ্য হিসেবে আমি বলেছিলাম যে যারা বলছেন যে সিপিআইএম যে ঘুরে দাঁড়াবে বলছে, নিচু তলায় সিপিএম কার্যত ফাঁকা হয়ে গেছে। পুরোটাই টিভির যে বিভিন্ন টক শো, সেখানেই সিপিআইএম এর একমাত্র অস্তিত্ব। আমি পরিসংখ্যান দিয়ে যেটা বলেছিলাম যে আমি এই বিশ্লেষণটার সঙ্গে একদমই একমত না, কারণ ঠিক 1.5 বছর আগে যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, যে পঞ্চায়েত নির্বাচন অনেকটাই প্রহসনে পরিণত হয়েছিল কেন্দ্রীয় বাহিনীর খুব স্বল্প সংখ্যায় অনুপস্থিতি এবং ব্যাপক নিষ্ক্রিয়তার জন্য, তার মধ্যেও যেটা দেখা গেছিল যে বামফ্রন্ট এককভাবে দুটো জেলায় অন্তত, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান, যেখানে বিজেপিকে তৃতীয় স্থানে নামিয়ে দিয়ে প্রধান বিরোধী পক্ষ হিসেবে উঠে আসতে পেরেছে। 20 থেকে 22% ভোট তারা সেখানে জোগাড় করতে পেরেছে। এছাড়াও এককভাবে নদিয়া, হুগলি, উত্তর 24 পরগনা এই সমস্ত জেলাতে 17, 18, 19, 20% ভোট, পুরুলিয়াতে 14% ভোট, বীরভূমেও তার কাছাকাছি ভোট এটা পেয়েছে। এবং 6টা জেলায় যদি দেখা যায় যে বামপন্থীদের সঙ্গে কংগ্রেসের ভোট যোগ করা যায়, তাহলে বিজেপি 23টা জেলার মধ্যে 6টা জেলাতে দ্বিতীয় স্থানের থেকে তৃতীয় স্থানে নেমে গেছে। এবং মুর্শিদাবাদ বা মালদার মতো জেলাতে যেটা আমরা বলেছিলাম, যার কিছুটা রিফ্লেকশন অন্তত মালদা জেলায় লোকসভাতেও দেখা গেছে, যে আমরা বলেছিলাম যে না, সংখ্যালঘু ভোট যেটা পুরোটাই তৃণমূলের দিকে চলে গেছিল 2021-এর বিধানসভা নির্বাচনে, সেটা কিছুটা হলেও এই তৃতীয় শিবিরের দিকে ফিরছে। তার প্রমাণ হচ্ছে মুর্শিদাবাদে তৃণমূল যেখানে 47% ভোট পেয়েছিল পঞ্চায়েতে, সেখানে বাম কংগ্রেস শক্তির মিলিত ভোট ছিল সেখানে প্রায় 40%। একটা উল্লেখযোগ্য। 2, মালদার কথা আমরা যেটা বলেছিলাম, এবং মালদায় যে 2021-এর ছবিটা থাকছে না, তার প্রমাণ মালদায় লোকসভা যদি আপনারা বিধানসভা ধরে হিসেব করেন, তাহলে দেখবেন যে পঞ্চায়েত নির্বাচনে যে বিপদ সংকেত তৃণমূলের জন্য ছিল, সেটা লোকসভায় বাস্তবায়িত হয়েছে। 2টো লোকসভার একটাও তৃণমূল পায়নি, একটি জোট শক্তির পক্ষে গেছে, অন্যটা বিজেপি দখল করেছে। এবং 12টা যে বিধানসভা ক্ষেত্র, তার মধ্যে 6টা ভাগ হয়ে গেছে, 6টা বিজেপি, 6টা জোট শরিকদের। সুতরাং এই যে বক্তব্যটা যে নিচু তলায় লড়াই দেওয়ার লোক নেই, এটার সঙ্গে আমি একমত ছিলাম না। অন্তত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে সিপিআইএম এর নিচু তলার কর্মীরা পঞ্চায়েত নির্বাচনের সময় আমরা দেখেছিলাম যে মরণপণ একটা লড়াই করেছিল। দক্ষিণ 24 পরগনায় আইএসএফ, যদিও পরবর্তীকালে তাদের দোদুল্যমান অবস্থান থাকা সত্ত্বেও, পঞ্চায়েত নির্বাচনের সময় বিশেষ করে ভাঙড় এলাকাতে তারা মরণপণ একটা লড়াই লড়েছিল। অত্যন্ত রক্তস্নাত নির্বাচন হয়েছিল ভাঙড়ে, আনপ্রেসিডেন্টেড প্রায়। এবং সেই সমস্ত জায়গার উপর দাঁড়িয়ে আমি বলেছিলাম আমার সামান্য অভিজ্ঞতা থেকে, এই যে রাজ্য সম্মেলন হতে চলেছে সিপিআইএম এর লোকসভার নির্বাচনের বিপর্যয়ের পরও, সেখানে নিচু তলার থেকে একটা আওয়াজ উঠবে প্রতিরোধের। বাস্তব ঘটনা হচ্ছে এটাই যে পশ্চিমবঙ্গের সিপিআইএম এর যে রাজ্য সম্মেলন চলছে, ডানকুনিতে যা প্রকাশ্য সমাবেশ হতে চলেছে, সেই সম্মেলনে বিভিন্ন জেলার প্রতিনিধিরা, যারা মাঝারি বা নিচুতলার নেতৃত্ব, আমি উপরতলার নেতাদের কথা বলছি না, তারা বিভিন্ন জেলার থেকে লড়াকু প্রতিনিধিরা পাল্টা প্রতিরোধের আওয়াজ তুলেছেন বলে আমার কাছে খবর এসেছে। দ্বিতীয় একটা বিষয়, যে কোনো কোনো জেলার প্রতিনিধিরা এই সম্মেলনেও বলেছেন যে প্রয়োজনে কংগ্রেসকে ছাড়া একা
চলতে হবে। আমার নিজের ধারণা, যেহেতু কেন্দ্রীয় লাইন অনুযায়ী সিপিএম এই রাজ্যে জোট ভাঙার দায় নিজের একার কাঁধে নেবে না, তারা সম্ভবত ধর্মনিরপেক্ষ ব্যাপক শক্তির সঙ্গে ঐক্য বজায় রাখবার প্রকাশ্য ঘোষণার পাশাপাশি ভিতরে ভিতরে প্রস্তুতি থাকবে যে প্রয়োজনে একা লড়াই লড়তে হবে। কারণ পশ্চিমবঙ্গের সিপিআইএমের একটা কথা মাথায় রাখতে হবে, এবং সিপিআইএমকে দলগতভাবে একটা কথা মাথায় রাখতে হবে, যে সিপিএম তৃণমূল কংগ্রেসের মতো একটা আঞ্চলিক দল নয়। সিপিআইএমের জাতীয় রাজনীতির কতগুলো বাধ্যবাধকতা আছে, এবং একই সময়ে প্রায় কেরলে নির্বাচন হবে, এবং কেরলে এবার এলডিএফের সঙ্গে ইউডিএফের একটা, কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফের একটা মরণপণ লড়াই লড়বে, এবং কংগ্রেসও স্বাভাবিকভাবে চাইবে না যে পশ্চিমবঙ্গে খুব একটা মাখো অ্যালায়েন্স হলে কেরলে তাদের সামনে যে জয়ের হাতছানি এবার এসেছে সেটা তারা লুজ করবে। কংগ্রেসের তেলেঙ্গানার ক্ষেত্রেও আমরা যে রণকৌশল দেখেছি যে প্রয়োজনে একা লড়ো, আমার মনে হয় যে সেইটা মাথায় রেখে রাহুল গান্ধীরা এবার অন্তত জোটের জন্য পশ্চিমবঙ্গে সেভাবে ঝাঁপাবেন না, এবং এখানে অধীরকে সরিয়ে মধ্যপন্থী শুভঙ্করকে নিয়ে আসা, যিনি তৃণমূল সম্পর্কে নরম, সেটা আমরা সবাই জানি। তো এইটার প্রেক্ষিতে সিপিআইএম রাজ্য সম্মেলনে দুই বর্ধমান কলকাতা জেলার প্রতিনিধিদের একাংশ তারা বরাবরই দাবি করে এসেছেন যে প্রয়োজনে একলা চলার পথ আঁকড়ে ধরতে হবে। কিন্তু যেটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে সিপিআইএমের মাঝারি নেতা এবং নতুন নেতারা অনেকে একটা জিনিস বুঝেছেন, যে পাল্টা প্রতিরোধের রাস্তায় না গেলে পারে তৃণমূল বিরোধী জনতাকে কেবলমাত্র ড্রয়িং রুম টিভি শোতে আলোচনা করে বিজেপির দিক থেকে সরিয়ে আনা যাবে না। যতক্ষণ না পর্যন্ত তৃণমূল বিরোধী জনতাকে বিজেপির শিবিরে যারা জড়ো হয়েছে তাদের কাছ থেকে উইন ওভার করা যাচ্ছে, এবং সংখ্যালঘুকে নির্দিষ্টভাবে এই বার্তা দেয়া যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস বিজেপির সঙ্গে সেটিংয়ে পৌঁছে গেছে, আমরা এখনো ময়দানে আছি, প্রয়োজনে আমরা পাশে দাঁড়াবো, ততক্ষণ পর্যন্ত যে কথাটা ওরা বাস্তবে বলতে চাইছেন যে মাঝ মাঠের দখল নিতে হবে, সেটা বাস্তবে সম্ভব হবে না। এটা নিচুতলার কর্মী নেতারা বুঝেছেন। এবং ইতিবাচক দিক যেটা এটাই যে সিপিআইএমের হাতে এই মুহূর্তে, যেহেতু তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় থাকারও প্রায় 15 বছর হয়ে গেল, নতুন প্রজন্মের কিছু যুব নেতা নেত্রী উঠে এসেছেন যারা তাদের রাজনীতিটা করেছেন বিরোধী শক্তির শরিক হিসেবে, বিরোধী পক্ষে থেকে। কারণ দুর্ভাগ্যের কথা হলো, এটা সত্যি, অন্তত এটা আমার বিশ্লেষণ, সিপিআইএমের বন্ধুরা নিশ্চয়ই একমত হবেন না, যে একটানা 34 বছর ক্ষমতায় থাকার ফলে সিপিআইএমের মাঝারি সারির নেতাদের একাংশের মধ্যে অনেকগুলো স্টেক গ্রো করে গেছিল, যার ফলে তারা দলে থেকেও ভিতরে বিরোধী রাজনৈতিক শিবিরের সঙ্গে সেটিংয়ে রাজনীতি করার চেষ্টা করেছেন। কিন্তু এই নতুন যে নেতৃত্ব উঠে এসেছেন, যাদের সত্যি সত্যি কোনো স্টেক নেই এবং তারা বিরোধী শিবির থেকে রাজনীতি শুরু করেছেন, তাদের নৈতিক সাহস, দম অনেক বেশি। আর পাশাপাশি এটাও সত্যি কথা যে যারা কথায় কথায় বলেন যে সমস্ত বুড়োদের সরিয়ে দাও, এটা আমি বামপন্থী দলের মধ্যে অনেককে দেখেছি। আমি এটাকে সাবস্ক্রাইব করি না, কারণ সিপিআইএমের মধ্যে বা বামপন্থী আন্দোলনের মধ্যে যে পরম্পরা তারা বহন করেন, লড়াইয়ের যে হেরিটেজ তারা বহন করেন, তাদের মধ্যে অনেকে আছেন যারা 72 থেকে 77-এর যে সময়কাল কংগ্রেসি সন্ত্রাসের, তার বিরুদ্ধে প্রায় আত্মগোপন করে বহু ক্ষেত্রে বহু সময় প্রচণ্ড প্রতিকূল পরিস্থিতিতে কিভাবে পার্টি সংগঠন রক্ষা করতে হয়, পার্টি চালিয়ে যেতে হয়, সেটা তারা জানেন। ফলে সেই সমস্ত বৃদ্ধ বিশ্ব এবং দ্রোণাচার্যদের কাছে তারা যদি এখনো নাড়া বাঁধতে পারেন নতুন প্রজন্মের সংগ্রামী নেতারা, আমি যারা 34 বছরে ক্ষমতার ক্ষীর খেয়ে বড় হয়েছেন, ফুলে ফেপে উঠেছেন, প্রয়োজনে অন্য দলে চলে গেছেন, সেই সমস্ত বামপন্থী নেতাদের, কোট আনকোট বামপন্থী নেতা নেত্রীদের কথা বলছি না, নতুন যে বামপন্থী ছাত্র যুব নেতৃত্ব উঠে এসেছেন, যারা রাজনীতিটা করতে শিখছেন বা শেখার চেষ্টা করছেন পুলিশের ব্যারিকেডের মুখোমুখি দাঁড়িয়ে, তারা যদি সত্যি সত্যি সেই সংগ্রামী উত্তরাধিকার বহন করতে পারেন,
তাহলে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ঘুরে দাঁড়ানোর বস্তুগত শর্ত উপস্থিত। কারণ এটা যদি না থাকতো তাহলে বিগত নির্বাচনগুলোতে, নিচুতলা নির্বাচনগুলোতে জেলায় জেলায় 25%, 19%, 20%, 32% পর্যন্ত ভোট বামপন্থীদের জোগাড় করা সম্ভব হতো না। যেটা মুশকিল, সেটা আমি বারবার বলছি যে উপরের তলার ভোট যখন হচ্ছে তখন সেই ভোট মেরুকরণের মধ্যে দাঁড়িয়ে তারা ধরে রাখতে পারছেন না। এই দায় নিশ্চয়ই সিপিআইএম নেতৃত্বকে নিতে হবে। মানুষের মধ্যে তারা বিকল্প হিসেবে, ভায়াবল অল্টারনেটিভ হিসেবে নিজেদেরকে আরও বেশি লড়াইয়ের মধ্যে থেকে প্রতিষ্ঠিত করতে হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমি যেটা আরও একটা কথা শুনেছি যে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনায় জেলা সম্মেলনে যে বিতর্ক হয়েছে সেটা নিয়েও কেউ কেউ সম্মেলনের মধ্যে বক্তব্য রেখেছেন। কোনো বামপন্থী দলের ভিতরের রাজনৈতিক বিতর্ক নিয়ে বিশদে আলোচনা করা বামপন্থী সংস্কৃতির বাইরে। তবু আমার যেটা মনে হয় যে এই বিতর্কগুলো একটা জিনিস প্রমাণ করছে যে এই দলটার মধ্যে বিতর্ক চলবার একটা পরিসর আছে। অর্থাৎ একজন নেতা বা নেত্রী বলে দিচ্ছেন এবং তার কথাতে হ্যাঁ বলা সঙ্গেরায় দলটা এখনও ভরে যায়নি। রাজ্য নেতৃত্ব যেটা চেয়েছেন, যে প্যানেল বলেছেন, সেটা কোথাও কোথাও ভোটে হেরেছে জেলা সম্মেলনে অতীতেও। তাদের কিচ্ছু মহাভারত অশুদ্ধ হয় না। এটা খুব স্বাভাবিক একটা গণতান্ত্রিক প্রক্রিয়া। এর থেকে একটা জিনিস প্রমাণিত হয় যে দলের মধ্যে একটা বিতর্ক এবং গণতান্ত্রিক লড়াই চলবার মতো পরিস্থিতি আছে। এটা না থাকাটাই অস্বাস্থ্যকর। পরিশেষে যেটা আমার বলবার, যে মানুষ লড়াইয়ের একটা মুখ চায়, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমার বাবা যখন কমিউনিস্ট পার্টি করতেন তখন সারা দেশে কমিউনিস্টদের সংখ্যা খুব কম, বোধহয় 1000-1000ও ছিল না, গোটা দেশে, রাজ্যে নয়। তো বাবার কাছে শুনেছি যে সেখানে তখন কংগ্রেসিরা বলতো যে আমাদের তো নেতা আছে, মহাত্মা গান্ধী, তোমাদের নেতা কোথায়, নেতা কে? তো বাবাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তোমরা কি বলতে? বাবা বলেছিল আমাদের নেতারা শিখিয়ে দিয়েছিলেন যে বলবেন যে এটা বামপন্থী পার্টি, বামপন্থী পার্টিতে কমিউনিস্ট পার্টি নেতা, এখানে পার্টির থেকে বড় নেতা কেউ নয়। এটা ঠিক, কিন্তু তবু মানুষ একটা লড়াইয়ের মুখ দেখতে চায়। লড়াইয়ের মুখ দেখতে চায় বলেই কংগ্রেসের মতো পুরনো ঘরানার একটা পার্টি, অত বড় পার্টি থাকা সত্ত্বেও অজয় মুখার্জি কংগ্রেস ভেঙে বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী হতে পেরেছিলেন। মানুষ লড়াইয়ের মুখ দেখতে চায় বলেই মমতা ব্যানার্জি মিডিয়ার পোর্ট্রেট করার মধ্যে দিয়ে উঠে এসেছিলেন বামফ্রন্টের বিকল্প হিসেবে, এবং নিচুতলার বহু মানুষ। আমি তখন বর্তমান কাগজে চাকরি করি, দীর্ঘ সময় মমতা ব্যানার্জি বিভিন্ন মিটিং কভার করতে গেছি। আমি দেখেছি শ্রেণীর বিচারে যারা বামপন্থী শিবিরে থাকার কথা, সেই সমস্ত গরিব গুরব মানুষ মমতা ব্যানার্জি মিটিংয়ে ভিড় করেছেন। তো এই যে একটা বিশ্বাস করবার, ভরসা করবার মতো মুখ রাজনীতির, সংসদীয় ভোটের রাজনীতিতে অনেক সময় দাবি করে, বহু ক্ষেত্রে দাবি করে। এবং আমার নিজের ধারণা সিপিআইএমের এ ব্যাপারে সবথেকে এই মুহূর্তে বিশ্বাসযোগ্য মুখ, যেটা মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠে এসেছে। আমি বলতে চাইছি না যে বাকি নেতাদের কোনো বিশ্বাসযোগ্যতা নেই, কিন্তু তরুণ মুখ হিসেবে যিনি অগ্রগণ্য নিঃসন্দেহে সেটা হচ্ছে মীনাক্ষী মুখার্জি। আমি কিছুদিন আগে সুমন চট্টোপাধ্যায়ের একটা বক্তব্য শুনছিলাম, যিনি বিশিষ্ট সাংবাদিক ছিলেন, এখন নিজে একটা ইউটিউব চালান, সেখানে তার বক্তব্য বলছিলেন। এখন সুমন চট্টোপাধ্যায় আদৌ বামপন্থী ঘরানার মানুষ নন। সুমন চট্টোপাধ্যায় আদ্যান্ত দক্ষিণপন্থী। আমি কলেজ জীবন থেকে জানি, উনি প্রেসিডেন্সি কলেজে ছাত্র পরিষদ করতেন অরুণাভ ঘোষদের সঙ্গে। অরুণাভ ঘোষরা ওদের সিনিয়র ছিল, এবং উনি প্রকাশ্যেই নিজেকে বামপন্থী বিরোধী হিসেবে একাধিকবার দাবি করেছেন। সেটা ঠিক তার ব্যক্তিগত স্ট্যান্ড, কিন্তু যেটা ইন্টারেস্টিং পয়েন্ট আমি বলতে চাইছি যে সুমন চট্টোপাধ্যায়ের মতো লোকও কিন্তু বলছিলেন যে আমি বেসিক্যালি মীনাক্ষীর খুব ভক্ত হয়ে গেছি। এখন একটা পার্টি যার বিধানসভায় এ রাজ্য থেকে আসন সংখ্যা 0, লোকসভায় আসন সংখ্যা 0, সেই পার্টির একজন তরুণ নেত্রীর সম্পর্কে সুমন চট্টোপাধ্যায়ের মতো পাওয়ার লবির একজন সাংবাদিক প্রকাশ্যে বলছেন যে তিনি মীনাক্ষীকে পছন্দ করছেন। তো আমার যেটা মনে হয়, যেটুকু আমার ধারণা, আমি আবারও বলছি যে আমি সিপিআইএমের ভিতরের কোনো লোক নেই, যে সম্ভবত সিপিআইএম নেতৃত্ব মীনাক্ষী মুখার্জিকে এবার সম্পাদক মণ্ডলীতে আনতে চলেছেন। যদিও মীনাক্ষীর বয়স এই
গুরুত্বপূর্ণ পদাধিকারের ক্ষেত্রে খুবই কম। তবুও আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনে এবং ভারতবর্ষের কমিউনিস্ট আন্দোলনে খুব অল্প বয়সে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবার একাধিক নজির রয়েছে। সেক্ষেত্রে মীনাক্ষী মুখার্জি যদি সম্পাদক মণ্ডলীতে জায়গা পান, আমি বলবো যে সিপিআইএমের দিক থেকে অন্তত একটা স্পষ্ট বার্তা যাবে যে লড়াইয়ের বার্তা এসে গেছে, নতুন সেনাপতিদের আমরা তুলে আনছি এবং আমরা মাঠে ময়দানে লড়াইয়ের মধ্যে দিয়ে ঘুরে দাঁড়াতে চাই। মঙ্গলবার ডানকুনিতে সিপিআইএমের প্রকাশ্য সমাবেশ রয়েছে। সেখানে হয়তো ওখানকার যারা বক্তা রয়েছেন, প্রকাশ কারাট রয়েছেন, অন্যান্য গুরুত্বপূর্ণ বক্তারাও রয়েছেন, তাদের বক্তব্যের নির্যাস থাকলে এটা বোঝা যাবে যে বিষয়গুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম সেটা কতটা ঠিক আর কতটা আমি ভুল প্রমাণিত হয়েছি। আজকের আমাদের এই এপিসোড thenewscounter.s এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী এপিসোডে।